এই কালা চাঁদ থাকতে মাছ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে কেন? তা আমি জানি বাবা, তবুও কাজ করো সময় মতো। না মাঠান, এটা হলো আমাদের দাদা ঠাকুরের কাজ। তাই দেখেন না গা শুদ্ধ মানুষ কেমন কাজে লেগে পড়েছে। তাই যদি হয় তাহলে মাছ কাটার ব্যবস্থা অন্য তো একদম ভাবতে হবে না মাঠান। এই কদম জেলে থাকতে কোনো লাটের বাড়তে দরকার হবে না। তা তো বুঝলাম। তা এতক্ষণ তুই করে কি বেঁচে আর কি করছিলিস? বাজার করছিলাম, আনাজগুলো কেটে রেডি করে দিলাম, এবার মাছগুলো কেটে ধুয়ে দেবো বেশ। তুমি শুধু বসে থেকে কাজগুলো আমাদের বাঁচলে দিবে মাঠান, তারপরে দাদা ঠাকুরের সম্মান। তা তোদের সেই দাদা ঠাকুরটা এখন কোথায় বলতো? আপন গেছি মাঠান, আমরা মাটির মানুষ, এই একটা কাজ দিয়ে থাকি। কিন্তু আমাদের দাদা ঠাকুর যে ভগবান, তাই কি তার নিজের কথা ভাবলে চলে? এই গায়ে কত মানুষ তার আশায় বসে আছে। তুই এত চিন্তা করিস না মাঠান, দাদা ঠিক সময় চলে আসবে। তার মানে তোরা জানিস সে কোথায় গেছে, এই তো? কেন জানবে না মাঠান? ভগবান ভগবান কি ভক্তদের ছেড়ে থাকতে পারে? তাই তো দাদা ঠাকুর আমাদের বলে গেছে। হ্যাঁ, তোদের বলে গেছে, অথচ আমাকে বলার সময় হলো না। তা কথাটা বলিস না মানুষ, কারো কথা বলিস না। তুই তো তার কাছে দেবতা আছিস, সে কি যদি না বলে থাকতে পারে? হয়তো সময় পায় নাই। গাড়ি ঘরে বিপদ শুনলে দাদা ঠাকুরের কি আর মাথা ঠিক থাকে? বিপদ কোথায়? কার বিপদ? কার আবার বিপদ? দাদা ঠাকুরের কাছে তো গোটা গ্রামটাই আপন। ওই নবীন ছাত্রার ছেলের জ্বরের খবর নিতে গেছে মাথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা তোরা বরং মাছ কাটার ব্যবস্থা কর। ও নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না মাঠান। এই কদম ছেলেটি বটি দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে সব মাছগুলো কেটে দেবে। আমিও যাই মাঠান। দাদা এই জালটা রেখে পড়ে দাদা ঠাকুরের কাজগুলো দেখতে হবে তো, তাই আমি কাজগুলোকে খুব ভালো করে দেখে শুনে তারপরে আসছি। যাচ্ছি মাঠান। গায়ের কারো বিপদের কথা শুনলে আর রবির মাথা ঠিক থাকে না। তা যায়, তবু আমার গর্ব, সে আমার ছেলে। এ সারা গায়ের মানুষের কাছে দেখল ভগবান, অথচ তার নিজের বিপদ। ওরে মাসিমা, আসলে সর্পালাতির সমান। কি বলছো তুমি? কি বলছি মাসিমা? বরদানের খুবই প্রয়োজন আমার। আসলে আমার বিশেষ দরকার। আচ্ছা, বিপদের কথা কি আমাকে বলা যাবে না? তা কারণে মাসিমা, বিপদ থেকে উদ্ধার পেতে বরদাকে আমার খুবই প্রয়োজন। ওই বাড়ি নয়, বিপদ আছে বলছে এই বাড়ি তো। এই বাড়িতে কি পৌঁছো আসবে? হ্যাঁ ঠিকই বলছি। পূর্ব চাষের জমি নষ্ট করে 12,34,000 টাকায় আমরা ভাড়া দিয়েছিলাম, আর সেই কাজে নেতৃত্ব দিয়েছিল গৌরব। তাই ধর্মদাস চৌধুরীর পোশাক উত্তর দারোগা পুলিশ তরফদার গৌরবের গ্রেপ্তারি করণে আজই করতে চাই। কিন্তু কি করে খবরটা তুমি কোথা থেকে পেলে? আমার এক বিশ্বস্ত পুলিশ অফিসারের কাছ থেকে আমি এই খবরটা পেয়ে তোমার কাছে ছুটে এসেছি। বলতা কি হবে এখন? কি হবে রবি? ওরা যদি এই অবস্থায় গৌরবকে অ্যারেস্ট করে, তাহলে যে ঠাকুর বংশের মান সম্মান সব রক্ষা করতে তোমার রবি প্রাণ দেবে মা। তবে বংশের গায়ে এতটুকু কালির আচর সে রাখতে দেবে না। কিন্তু বাবা, কোনো কিন্তু নয় মা, কোনো কিন্তু নয়। তোমার রবি এখনো অস্ত্র যায়নি। দরকার হয়ে ওই শয়তানদের শয়তানি চাল ছিন্ন করে তোমার মতোই মমতা মহিমা এই দেশের পবিত্র মাটি আর এই ছেলেদের সকলকে বাঁচাতে তোমার রবি এখনো বেঁচে আছে মা, এখনো বেঁচে আছে। তাহলে এখন আমরা কি করবো বড়দা? পলাশ পলাশ তুমি যাও, এই নাও পলাশ, তুমি যাও, এই নাও তুমি টাকা। এই টাকাই তুমি ছুটে যাও হাইকোর্টে। হাইকোর্টে গিয়ে তুমি তাদের অগ্রিম জামিন করে নিয়ে তুমি ফিরে আসবে। পলাশ যাওয়ার জন্য বলো বলো পলাশ, বলো তুমি পারবে তো? পারবো না বড়দা, পারতে গেলে আমাদের হবেই। আমি যে ভগবানের আদেশ পেয়েছি, ভগবান রামচন্দ্রের আদেশে পরিবার বন্ধুবান্ধব পর্বত তুলে আনতে পারে। আমি আমার ভগবানের আদেশে হাইকোর্টে এই পলাশ জামা ঢুকে তুলে বড়দা, এই পলাশ জামা ঢুকে চলি বড়দা। কি হবে রবি? কি হবে? ওরা যদি আমার জামিন না পায় তাহলে? পাবে মা, পাবে, নিশ্চয় পাবে। আমি চিরদিন আজ মা মাটি মানুষের পুজো করে এসেছি। ভগবান কি এতটুকু দয়া আমাদের করবে না?
বড় মায়ের কাছে গিয়ে তো আমরা আশা করতে পারি না। কোনো বিপদকে আমাদের এখানে আশ্রয় করতে পারে না যে। মা, তুমি এদের বরণ করে ঘরে পড়ার ব্যবস্থা করো মা। আমি এখন যাচ্ছি, তোরা একটু দাঁড়া, আমি চট করে বড় কালাটা নিয়ে আসি, দেখো। তুমি কি আমার কাছ থেকে কোনো কথা গোপন করতে চাইছো? না 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 রে ভাই না, কি এমন কথা আছে যে আমি আমার কোন আছে কথা? অনেক কথাই থাকতে পারে যা আপনি ভাইয়ের কাছে গোপন করবেন। বাবু ইয়াস, সময় আর জোয়ার যেমন কারোর জন্য অপেক্ষা করে, তেমনি আইনও সব কিছুর ঊর্ধ্বে। কোনো কারণে সে কাউকে রেয়ার করে না। তার মানে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভাই কারণদাস চৌধুরী কারখানার কাজে অপরাধ তার আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আজ আপনি ফিরে যান দারোগাবু, আজ আপনি ফিরে যান। আগামীকাল বেলা 2টার সময় আমার ভাই আপনার থানায় সিলিন্ডার করতে আপনি যান। বেশ, আমি আপনার কথার উপর বিশ্বাস করে আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আগামীকাল গৌরব বাবু যেন থানায় সারেন্ডার করে, নইলে ফল হিতে বিপরীত হবে। সুখনিদ্রায় বাসসজ্জায় বাসকারণে উত্তর মুহূর্তগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে। আজও আমি বেঁচে আছি শুধুমাত্র প্রতিশোধের আশায়। তার জন্য প্রয়োজন হলে আমি আমার দেবতুল্য স্বামীর বুকে চরম আঘাত এনে এই সোনার সংসারকে ভেঙে তছরূপ করে আমি এইখান থেকে বেরিয়ে যাবো। খবরদার বলছি, তুমি আমার গায়ে হাত দেবে না। প্রতিমা, তুমি কি বলছো প্রতিমা? ঠিকই বলছি, আমি তোমাকে সহ্য করতে পারছি না। কিন্তু কেন সহ্য করতে পারছো না? আমার অপরাধটা কি? তুমি একটা বেঈমান। আমি বুঝতে পারছি না প্রতিমা, আমি বুঝতে পারছি না আমার সম্বন্ধে তোমার এরকম ধারণা হলো কেন? কারণ তুমি হাজার দোষে দুষ্ট এই ঠাকুর বংশের ছেলে হয়ে আমাকে বিয়ে করার সাহস দেখিয়েছো। কিন্তু আমি তো আমার জীবনের ভগবান, প্রত্যেক কথার আদেশ রাখতে আর তোমাকে লোকলজ্জার হাত থেকে বাঁচাতে বিয়ে করে উদ্ধার করেছো, তাই না? কিন্তু কে চেয়েছিল তোমার এই বদলতা? আমি সারা জীবন অবিবাহিত থাকলে তো। সেদিন তুমি বর্তার সামনে দাঁড়িয়ে তোমার অমতের কথা জানালে না কেন? সেদিন নীরব সম্মতি জানিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করলো? সেদিন আমি কোনো প্রতিবাদ করতে পারিনি বলে আমাকে সারা জীবন তোমার মতো একটা বদলের গলায় মুক্ত মারা হয়ে চলতে হবে। সেদিনের তোমার অক্ষমতার ভুলের দায় আজ তুমি আমার ওপর চাপিয়ে মনের সুখে অপমান করছো। আর আমি তোমার সব অপমান নীরবে মাথা পেতে দিচ্ছি। কেন তুমি নিয়মে মেনে নেবে কাপুরুষ? কারণ আমি যে আমার জীবনের ভগবান, কর্তার কথার আদেশ পালন করেছি। তাই শুধু অপমান নয়, প্রয়োজনে তুমি তোমার পায়ের জুতো জোড়া আমার এই দুগালে খুলে মারলেও কোনো প্রতিবাদ করবো না প্রতিভা। তাই নাকি? প্রতিভা, হ্যাঁ, এটা মেলার খেলনা কেনা নয় যে অপছন্দ করে তুমি তা আবার বদলে নেবে। তাই তোমার সেদিনের ভুলের মাসুল তোমাকে যে সারা জীবন ভুলতেই হবে। কোনো উপায় নেই প্রতিভা। হাজার অনিচ্ছা সত্ত্বেও তুমি যে সংসার জালে জড়িয়ে পড়েছ, আর তুমি যে সহজে মুক্তি পাবে না। আমাকে স্বামী বলে মানতে হবে না, আমাকে সঙ্গ দিয়ে তোমার নারীত্বের অবমাননা করতে হবে না। আমরা এক হয়ে থাকলেও তুমি থাকবে তোমার পূর্ণ স্বাধীনতা ও মর্যাদায়। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, তারা কোনো অনুরোধ রাখতে পারবো না। পারতে যে তোমায় হবে প্রতিভা, পারতে যে তোমায় হবে। এই চারটে অনেক বাইরে তোমাকে করে তুলতে হবে এক নকল স্বামী স্ত্রীর সম্পর্ক, জানে কি আমার স্বর্গাদপি গরিয়সী জননী ও
ও আমার জীবনের ভগবান কর্তা যেন জানতে না পারে তোমার আমার প্রকৃত সম্পর্ক কি। তারপরে সংসার থেকে আমাকে অভিনেত্রী সাজতে হবে। মা, জীবনের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় প্রতিভা, নইলে নইলে আমি ওকে কোনোদিন ভেবেছিলাম মা আর কর্তার কাছে আমাকে মিথ্যে কথা বলতে হবে। সেটা তোমার কথা, আমার জানার কোনো প্রয়োজন নেই। যেহেতু তুমি বুদ্ধিহীন দানবদ্ধ এক নপুংসক। প্রতিভা, আমি ঈশ্বরের কাছে কামনা করি আমি যেন চুকে চুকে এমনি নপুংসক হয়ে জন্মাতে পারি। আর তাতে যদি তোমার মতো হইতে শত লাঞ্ছনা কাঞ্চনা সহ্য করতে হয় তাতে হয় যেন শুধুমাত্র তোরা পাই। প্রতিভা, প্রতিভা, তোমার তোমার মা আর কর্তা তোমার জীবনে সব। আমি আমি তোমার কেউ না। স্বার্থপরতার শুরুবাচক লাগিয়ে এই সমাজ সংসারের প্রতি নিজেকে ছোট করতে চেয়েও না প্রতিভা। কারণ কারণ মা থাকতে পারে আসলে কর্তা থাকতে দাদা পারে আর আর স্ত্রী থাকতে এই সর্বাঙ্গ জুড়ে। তাই তাই স্নেহ মায়া মমতার ভালোবাসাকে তুমি বিপদের গাড়ি পাল্লাই মাপতে চেয়েও না প্রতিভা। গৌরব, তুমি আমাকে আমাকে প্রত্যাখ্যান করেছো, তাই স্বামীত্বের অধিকার নিয়ে আমি কোনোদিন তোমার দিকে তাকাবো না। আমি কোনোদিন চাইবো না আমার স্ত্রী আমাকে আদর যত্ন শ্রদ্ধা ভালোবাসায় ভরিয়ে তোলো। আমি যেন এমনি ভাবে সারাটি জীবন বলতে পারি গৌরব, জননী আমার তুমি, পৃথিবী তোমারই চরণ ছুঁয়ে বন্দনায় হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কোলেতে মাগো পাই যেন পাই তোমার কোলেতে মাগো পাই যেন পাই। মা, মাগো, আমি যে তোমারই কোলে থাকতে চাই মা, আমি যে তোমারই কোলে থাকতে চাই। সারাটি জীবন আমাকে তোমার তোমার করে তোমার কোলে নেওয়া, শুধু তোমার কোলে নেওয়া, শুধু তোমার যে আমার লাঠিকে সৌরভ ঠাকুর এই বাড়ি থেকে বেরিয়ে যাবে না। তাতে তো
আপনারই বোন কিনা বিধবা হবে স্যার। সদবা হলো কবে? কেন সৌরভকে বিয়ে করে? বিয়ে? আরে সৌরভ একটা মানুষ, তার সঙ্গে আবার টিনার বিয়ে? স্যার স্যার সৌরভ বাবু তো টিনাকে বিয়ে করে এই চৌধুরী বিয়ে রাজত্ব চালাচ্ছে, আর আপনিও তার কথা মতো। আরে ওকে তো সে পর আমি দিয়েছি। গাছ বেশি বড় হলে কি হয় জানো তো? পরে পড়ে যায়। পিপিলিকার কথা অভিমান করে। ওই সৌরভ ঠাকুরও মরবে, তবে আমার আশা পূর্ণ হওয়ার পর তাই ওকে আমি উচ্চ সম্মহলে ধীরে ধীরে টেনে তুলছি। আপনি একটা পাঠাকে পাচন করবেন না। মানে ওই ইনামেন সাহেব যেভাবে ওই জামা কাপড় বদলানোর মতো স্বামী বদলাচ্ছে, হিন্দি সিনেমার নায়িকা গুলো ফেল হয়ে যাবে। একাদশে আমি সত্যি কথা বলতে ভালোবাসি, তাই তো আমি ওই চিরকাল উপবাসী। কাজের কথা ভাবতে কাজের কথা বল। কেন স্যার, ইনামেন সাহেব ব্যাপারটা কি? কাজের কথা নয়, আমি তো সেই ব্যাপারে। তোর রাগ না বলাবো চলবে। ইতিহাস জুতো হয়ে জন্মেছিস, পায়ের নিচে থাকবে, মাথায় উঠতে যাবি না। কিন্তু কখনো কখনো এই জুতো স্যার মাথা মধ্যে শুনতে হয় যে। এমন দিন আমার জীবনে কোনোদিন আসবে না, যদি আসে তাহলে জুতোটাই আমি ছুঁড়ে ফেলে দেবো। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ স্যার, আপনাদের পরিবারের সকল মানুষকে ভালোবেসে আমার ওই মাথার জুতো হয়ে থাকতে দেন স্যার, মাথার জুতো হয়ে থাকতে দিন। যত সব প্রকাশ। রবীন্দ্র, তুমি আবার একাদশী কথা মনে করা, তুমি আর একাদশী তো আমার সেটা জানি স্যার, তাহলে কি আপনি তাছাড়া কি আমার ওই টিনার সাথে আমাদের মেলামেশা করতে দেন? ঠিক তাই। তুমি শুধু মনে রাখো, চীনার বাঘ দত্তর স্বামী। ও সারা স্বামীকে আসামি করে জেলে না পাঠানো পর্যন্ত আমার মনে শান্তি নেই। ওই সারা সারা বাবা আমার উপর কলম চাই। চরণ, কি বলছিস তুই? ঠিকই বলছি স্যার, ওই সারা সারা বাবু আমার উপর দাঁড়াগিরি করে। কেন কি করেছে সে? আরে বলেন কেন ম্যানেজার বাবু, ওই সারা সারা বাবু বলে কি আমার উপর কলম চাই। ওর দুঃখ পাওয়ার কি আছে? ভাই কিছুদিনের জন্য সে পাওয়ারটা আমি ওকে দিয়েছি। তাহলে কি ম্যানেজার বাবু আপনারা কি শুধু জগন্নাথ হয়ে গেলেন? আপাতত তাই। তবে ওটা তো মৌসুমি ফসল, যথা সময় আমি ফসল তুলে যেমন জমি ঠিক তেমনি করে দেবো। সত্যি সত্যি আপনারা বাইরে এক একটা কলির চালক, ওই কখন টিকি কুটি ধরে ওই পূজা সারা শিবের বাপের অসাধ্য। এবার বল তোর ওর কোন কাজে বাধা দিয়েছে? ওই আমাদের কাজ করে তৈরি কাজে বাধা দেওয়া ছেলেগুলোকে আমি একের পর এক শেষ করে দেবো। ওই কিন্তু বড় বাবু তোর কাজে বাধা দিয়ে তোর পেছনে পুলিশ লেগে দিয়েছে, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ, ওই সারা পুলিশ যদি সব করবে তাহলে আমরা কি ঘোড়ার ঘাস কাটবো? আপাতত না কাটলেও চুপ করে বসে দেখ কিভাবে সাপ মরে লাঠিটা থেকে। কিন্তু ওই পুলিশ তো সৌরভ ঠাকুরের টিকিও শুনতে পারেনি। কি বলছিস তুই? ওকে তো আজই ফুলসজ্জা দিন অ্যারেস্ট করার কথা। দেখুন হয়তো ওই ফুলসজ্জা রাতে গিয়ে ভালো বন্ধ করে ওই অ্যারেস্ট করার কথা হয়তো বেমালুম ভুলেই গেছে। অত সহজে আমি কিছুতেই ভুলতে দেব না। 1 লাখ টাকার বিনিময়ে যে ভক্ত মারা আমি রবি ঠাকুরকে দিব। আমার জন্যে চৌধুরী পরিবারের সম্মান কাজ করতে আমি নরকে যেতে রাজি। তোমাকে আমি পাঠাবো মিস্টার ধর্মনাথ চৌধুরী। এই
পরিষ্কার করে রাজা তো জানাবো এই তাদের রাজা সেদিন আমি আপনাকে যত এই খবর সারা কারো দু নম্বরের কথা বিশ্বাস করে না। আরে আপনার মুখে বহু নম্বর জোড়ার কথা শুনেছি, কিন্তু কাজে তো আপনি অষ্টরম্ভা। ওরে পাগলা সবুরে মহাপদে আপনি চিন্তায় ওঠার পর অরুণ ওই কিন্তু ওই সামনে বাবাজি সাহেব ওই বাচ্চারা লাগালে ওই তারা একটু কিছু করে দেখা। আরে বহুদিন থেকে শুনছি আপনি কি টিনাকে বিয়ে করবেন, আর ওই ছোট কর্তাকে মদ খাইয়ে বড় কর্তাকে মেরে এই চৌধুরী পরিবারের রাজত্ব। সবকিছু হাতের মুঠায় আছি আমি। কথা সময় সুযোগ খুঁজে হয়তো হয়তো আপনিও একদিন হারিয়ে যাবেন ওই দৌড় অপর করে, আর সেখান থেকে বাঁচানোর ক্ষমতা ওই ভগবানের কাছে নেই। চলি মেরে যাবো ফুটবল একদিন আমাকে ব্যঙ্গ করে গেছে। এই চৌধুরী পরিবারকে নরকে দাঁড় ব্যাংকের জবাব দেব। লক্ষেন্দ্র গাঙ্গুলি শিকার নয়, শিকারে সে শিকার করে পাপ ব্যাস, ওই পর্যন্তই থাক। এর বেশি এগোবার চেষ্টা করলে তোকে পাগল বলে একেবারে পাগলা গারদে ভর্তি। আমি তো তোমার প্রেমে পাগল আছি মীরা। ওই মিষ্টি অপমানটাই আমিও পেয়েছি। বলো বলো কি চাও তুমি? আমি চাই সারা জীবন তোমার প্রতি মাথা রেখে এমনি করে তোমার পাশে থাকতে। তাই তো আছি না সব কিছু বলে আমি সারা জীবন তুমি আমার প্রতি জন্ম থাকবে, কারণ ভালোবাসা সাথী আমি তোমায় পেয়েছি। এমন আমায় দিয়ে ভালোবেসেছি। স্বামী থাকতে পর পুরুষের এসব করতে তোমার লজ্জা করছে না? আমি আরে দাঁড়াও, আগে ভেবে দেখি যে আমার স্বামী হওয়ার যোগ্য তোমার আছে কিনা, তবেই তো লজ্জা করবে। তুমি কিন্তু আমার অপমান করছো। পাগলামি করো না, একদম করো না, কারণ আমি কিন্তু আমার মাথাটা বিয়ে করবো বলে করেছি বলে তোমাকে বিক্রি করে দিইনি। তুমি কি করছো? একটা মেয়ের সর্বনাশ করে আরেকটা মেয়েকে বিয়ে করে স্বামিত্বের অধিকার ফলাও কোন না, তোমার
তো সাহস দেখে বাবা হচ্ছি সৌরভ বাবু আমি বলছিলাম কি আমি চাই না আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কোনো থার্ড পার্সন না গলা। ওকে মিস্টার ঠাকুর, আগামী দিনে প্রমাণ হয়ে যাবে কে থার্ড পার্সন আর কে ফার্স্ট পার্সন, কে থাকবে ঘরের ভেতরে আর কে থাকবে ঘরের বাইরে। জানো একটা এই জানোয়ারকে প্রশ্ন দিয়ে তুমি একেবারে মাথায় তুলেছি, যেমন মাথায় তুলেছি তোমার মতো একটা অপদার্থ। তুমি কিন্তু আমাকে অপমান করছো। অপমান? যাক, শুনে আমি খুব খুশি হলাম যে তুমি অন্তত বুঝতে পেরেছো যে আমি তোমাকে অপমান করছি। আচ্ছা, এরকম অপমান সহ্য করতে হয় এদেশের প্রত্যেকটা ঘর জামাই কিনা ঠিক এইভাবে অপমান সহ্য করতে হয়। আর জামাই তাহলে কি তুমি কি নিজেকে এই বাড়ির মালিক বলে মনে করো? আহত করেনি, কিন্তু এই ঘর জামাই সৌরভ ঠাকুর ছিল বলে এই চৌধুরী বংশে ধীরে ধীরে আপন মর্যাদা ফিরে পেয়েছে। আমাদের পায়ে করে তুলে ফেলে ফেলে দিয়ে যারা পরের মর্যাদাকে মাথায় তুলে নিয়ে মুটেগিরি করে তারা কখনো নিজেকে মহৎ বলে প্রমাণ করতে পারে না। কিন্তু টিনা, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? না না সৌরভ, না, তোমার ওই নাটকে ভালোবাসায় আর যাই বলুক এই টিনা চৌধুরী ভুলবে না। টিনা, তুমি কি আমার কাছে পরীক্ষা নিচ্ছ? না, পরীক্ষা নিচ্ছি না। আমি ভেবে দেখছি তুমি একজন প্রকৃত পুরুষ কিনা। তুমি আমার গায়ে হাত তুলবে? ছি, 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 ছি। তুমি মানুষ নয়, তুমি একটা আমার চলার পরে কোনো বাধা সৃষ্টি করলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না টিনা। যে ধুলো মাথা জীবন আমি একবার ছেড়ে এসেছি, হাজারো মায়ের কথায় ভুলে আমি সে বলার মানাবো না। কেন বানাবে? মানুষ যখন জানোয়ারে পরিণত হয় তখন তার লোকালয় যে দুর্গম জঙ্গলটাই ভালো লাগে। বুঝলা? আপনি তো তবে আমার করছেন। এর চেয়ে বেশি অপমান করতে পারলে বোধহয় আমি খুব খুশি হতাম। তার মানে আমি ভেবেছিলাম তুই সাময়িক লোভে বর্ষ করছি তাই এই চৌধুরী বংশে প্রবেশ করলো এই পবিত্র ঠাকুরের রক্ত এক জেগে উঠবেই। উঠেছে, উঠেছে, তা শীঘ্রই প্রমাণ আমি দেবো। কিভাবে? আমার অংশের পুকুর ভিটে মাটি সব বিক্রি করে ওই ঠাকুর বংশে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেবো যে সৌর ঠাকুরের মঠ আর চলার পথ ভিন্ন নয়, ভিন্ন নয়। এই জানোয়ারটা তোর স্বামী ভাবতে লজ্জা করে না? আগে লজ্জা না করলে আজ আমার ভীষণ লজ্জা করছে যে এই মানুষটাকে আমি বিয়ে করেছিলাম ভেবে। এবছর আমি তো তার মানে কি বলতে চাস তুই? নিজের বোনকে যুগ পারে ফেলে অচরে বলে করবে দাদা? না না না, তুই আমাকে ভুল বলছিস। টিনা গোবিন্দকে ভালোবাসে। ভালোবাসা? না না দাদা, না, আজ আমার কাছে আর ভালোবাসা বলে কিচ্ছুই নেই। আজ আমি আর কাউকে ভালোবাসি না। এই পৃথিবীতে আমি আজ থেকে একা, একা, শুধু একা। তাহলে মা বাপে তুই প্রাশ্চিত্য করবি কবে? আমার মহাভাব নিশ্চয়ই চোখের সামনে নিজের জানোয়ার স্বামী ভাস্কর আনছো না? মাথা ফেলে রক্ত ঝরে না তুই ভুলে যেতে চাস? নিজের শ্রদ্ধা পুষ্পাঞ্জলি দিয়ে দেবতার কত সৃষ্টি করতে পারিস? যাবো, যাবো ছোটা, যাবো, আমি যাবো, আমি ভিখারিণী হয়ে সেই দেবতাদের কাছে যাবো। না, আমি তোকে কোথাও যেতে দেব না। তোদের কথা শুনে মনে হচ্ছে ওই শালা রবি ঠাকুরের বাড়িতে এসেছিল। তোকে এই বাড়িতেই সৌরভের স্ত্রী হয়ে
তোকে থাকতে হবে। এই বাড়িতে, যেই বাড়িতে আমার ভাষণ ঠাকুরকে অপমান করা হয়, আমার ভাষণ ঠাকুরের কোনো মান নেই, সেই বাড়িতে আমি কিছুতেই থাকবো না, কিছুতেই না। ওই শালা রবি ঠাকুরের ভাগ্য ভালো যে আমি বাড়িতে ছিলাম না, যদি থাকতাম তাকে গুলি করে মারতাম। তা তুমি কিছুতেই থাকতে না দাদা, কারণ আমার তোমার বোন বেঁচে থাকতে তার ভাসুরের গায়ে তুমি কাঁটার আঁচড় টানতে পারবে না। ভাসুর আর ভাসুর, তোর ভাসুরকে উচিত শিক্ষা দেওয়ার আগে আমি তোকে ওই চৌধুরী বিলাই করে ঘরে ফিরতে মন চাইছে না। মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর ঘরটা যেন ফাঁকা করছে। দুপুরে কে খেতে ডাকে না, রাত্রে কে বলে না বাবা বাবা রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। জানি না মেয়েটা কেমন আছে, কি করছে। তোমার পিন্ডি চটকাচ্ছি সারা বজ্জাত বড়। এ তুই কি বলছিস বাবা? সমস্ত মেয়ে কি ঘরে রাখা যায়? কেন রাখা যায় না? আর ওই কিছুদিন গায়ের পথে ওই বুক ফুলিয়ে কোমর তুলিয়ে ঘুরে বেড়ালে কি আমার বাবার অসুস্থ হয়ে যেত? তার মানে তাতে তোর কি না? না না, আবার কি? এই তু নয় সার্থক করে ওই তার যৌবন ভরা শরীরটা দেখতাম। আর কি? আমি কেন? আর চেষ্টা করে দেখতাম ওই যদি আমাদের ওই বাবুর পুজোর প্রসাদ একটু পাওয়া যায়। ছোট আরে বাড়ি কথা বললে তোর শিফটটাই ছেড়ে দেবো। এই! তাতে কি তোমার ওই একটা মেয়েটা কি সবই সাবিত্রী হয়ে যাবে, নাকি একটা ভালো ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছো বলে? তোমারে জানাবো আজ তোকে বিশ্বাস। এত বড় সাহস কি আমার নিরহ প্রজার গায়ে হাত তুলে? ওঠো ওঠো আব্বাজান, ওঠো। কে কে তুই? আমায় চিনতে পারছিস না? আমি তো আব্বাজান, যার খেয়ে পড়ে তুই এত বড় গন্ডারের মতো চেহারাটা করেছিস। তার মানে তুমি খোদা তাআলার বান্দার বান্দা সুলতান হারুন উল রশিদ। এই পোশাক পরে তুমি কোথা থেকে আসছো? সুদূর বাগদাদ থেকে বেয়াদব। ছদ্মবেশে প্রজাদের দুঃখ দুর্দশা দেখতে এসে পৌঁছেছে এই পলাশডাঙ্গা গ্রামে। এখানে এসে দেখলাম তোর মতো একটা শয়তানও রয়েছে। সাবধান, স্যার কাছে যান। আর একবার ওই বাজে কথা বললে এইবার তোকে যদি আমি ওই দোজখে পাঠিয়ে দিই, তাহলে কোন বাপ তোকে বাঁচাবে রে শয়তান? পুলিশ, ওই পুলিশ, ওই পুলিশ আমাকে বাঁচাবে, আর ওই পুলিশের হাতে তুলে দিয়ে বুঝিয়ে দেবো আমি কে আর আমার ক্ষমতা। পুলিশ শুনে যাবে শয়তানের দোসর, তোদের সবাইকে ওই আইনের পেঁচে তুলে দিয়ে পুলিশের হাতে তুলে দেব। আর এই সেই জন্য এসেছে সুদূর বাগদাদ থেকে সুলতান হারুন উল রশিদ। কে তুমি বাবা? সুলতান সেজে আমাকে রক্ষা করতে হবে। মনে করেন না, আমি আপনার এক সন্তান। সন্তান কিন্তু বাবা ও চাপকে ঢিল মেরে তুমি নিজেকে বাঁচতে পারবে তো? বাঁচাতে নয় বাবা, বাঁচাতে নয়, আমি এসেছি আপনাকে বাঁচাতে। তাই জলে স্থলে অন্তরিক্ষে যেখানে বিপদে পড়ুন আমাকে স্মরণ করবেন। চিন্তা নেই, জানবেন এই সুলতান হারুন উল রশিদ রহমান আপনার পাশে আছে।
চলি চলি কাকা বাবু গেলাম 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 বাবা 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 জানি না তোমার কি পরিচয়, তবু আজ থেকে তুমি যে আমাকে শয়তানের হাত থেকে বাঁচালে বাবা, তার জন্য জানাই আমরা প্রণাম প্রণাম। তাকে প্রণাম করছিস রে কাকা? এই পোড়া গায়ে দাদা ঠাকুর ছাড়া আর কে বা আছে কি তাকে তুই প্রণাম করছিস? কিন্তু আমি তাই জানতাম রে দাদা, কিন্তু আজটা দেখলো কি কি দেখলি তুই? গ্রামের প্রতিটি মানুষের আনন্দ, সেই তো শয়তানের হাত থেকে আমাকে বাঁচালো। তার মানে তুই কার কথা বলছিস? সে ভগবানের দূত। আচ্ছা দাদা, তুই তো রোজ ঠাকুর বাড়িতে মাল দিতে যাস, প্রতিদিন ওরা সবাই কেমন আছে জানিস? ভালো নেই গো কাকা, ভালো নেই। সংসারটা যেন ছন্ন ছড়া হয়ে গেছে। দাদা, কেন রে দাদা? বাবা ঠাকুরের সংসারে আজ আজ পাপ বাসা বেঁধেছে, তাই তো শয়তানেরা চারিদিক থেকে ওই সংসারের দিকে হাত বাড়াবার সাহস পাচ্ছে। তাহলে আমার প্রতিভা ঠিকই আছে, খুব সুখে আছে কাকা। এই চুপ কর, তুই কতটা জানিস না বলছিস? দেখো কাকা, খুব সুখে আছে। তুই আমার বুক থেকে পাশার ভাত নামিয়ে দিলি বা কদিন কোনো খবর পাইনি। আরে পলাশটা যে কোথায় যায় কে জানে, তবু তুই আমি একটু শান্তি পেলাম বা আমি একটু শান্তি পেলাম। তুই তুই কাকাকে মিছা কথা কইলি কেন? দাদা ঠাকুরের সংসার তো একদিন যদি ওরা দুঃখে থাকুক না কেন, তবু বাইরের লোক জানতে দিলে আমাদের চলবে না। পারবে নি। এই সমাজের মাঝে সবচেয়ে মানুষের যে বড় শয়তান, তাও দাদা ঠাকুরের সংসারটা দেখলেই বোঝা যায়। তবু বাইরের লোকে কোনো কথা জানতে দিলে হবে না। আমরা হাসতে খুশিতে মেতে থাকি, কাউকে বুঝতে হবে না। দাদাদের মধ্যে মানুষ ঠিক তাদের সংসারটা সামলে নেবে। তাহলে তাহলে তুই একটা গানের বল, অনেকদিন তোর মুখে ভালোবাসার গান শুনবি। শুনবি আমার গান শুনবি? তুই এখনো ভালোবাসিস আমার গান? তাহলে শুন।